অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এক্সাম, অর্থাৎ মেধা পরীক্ষা। মেধা পরীক্ষায় তুমি বসতে চলেছ, তাই তো? এবার বিষয় হচ্ছে, মেধা পরীক্ষার হলে তুমি যে কোশ্চেন পেপারটি পাবে, সেই কোশ্চেন পেপারের একদম উপরের পৃষ্ঠা, ফ্রন্ট পেজে তুমি পাবে কতগুলো নির্দেশাবলী। এবার সেই নির্দেশাবলীগুলি তোমাকে আগে থেকে জেনে রাখতে হবে। আর কি করতে হবে? ফ্রন্ট পেজে তোমাকে কিছু লিখতে হবে। সেই কি কি লিখতে হবে আর কি কি নির্দেশাবলী তোমাকে মেনে চলতে হবে, সেইগুলো বিস্তারিতভাবে আজকে জেনে নাও, পরীক্ষার হলে যাতে তুমি সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারো এবং তুমি সফল হতে পারো। তাহলে চলো আমরা দেখে নেব যে এখানে কি কি নির্দেশাবলী রয়েছে। অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এক্সাম 2025, অর্থাৎ 2025 সালে তোমরা যে মেধা পরীক্ষায় বসতে চলেছ, সেই পরীক্ষার প্রশ্নপত্র তুমি যখন হাতে পাবে, অর্থাৎ সকাল 11টায় যখন তুমি পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাবে, তখন সেই প্রশ্নপত্রের একদম ফ্রন্ট পেজটা হুবহু এইরকম হবে। তো দেখো, আমরা ফ্রন্ট পেজটা হাতে পাওয়ার পর আমাদের কি কি করতে হবে পরীক্ষায়, সেটা আজকেই বুঝে নেব। পরীক্ষার হলে গিয়ে তোমাকে তখন আর সময় নষ্ট তো করার দরকার হবে না। তো দেখো, আমরা অলরেডি অনেক কিছু জানি, আরো বেশ কিছু বিষয় এখান থেকে জেনে নিতে হবে। তো যেমন ধরো, পূর্ণমান, পরীক্ষার পূর্ণমান হবে 100, সময় হবে 2 ঘন্টা। তাহলে 11টা থেকে শুরু হয়ে যাবে প্রশ্ন উত্তর করা, আর একটা সময় গিয়ে ঘন্টা বাজবে এবং পরীক্ষা শেষ হয়ে যাবে। এই প্রশ্নপত্রটা তুমি যখন হাতে পাবে, সর্বপ্রথমে তুমি তোমার নাম লিখবে। মনে করো আমি যদি এই পরীক্ষাটায় বসি, তাহলে আমার নাম যদি হয় সুবীর, তাহলে আমি এখানে সুবীর লিখব, সুবীর সাহা। এবার রোল, তোমার অ্যাডমিট কার্ডের উপরে আমরা একটা রোল লিখে দিয়েছি, সামথিং রোল নম্বর এখানে লেখা আছে, পুরো এইখানে লিখবে। তোমার অ্যাডমিট কার্ডের উপরেই নম্বর লিখে দেওয়া আছে, সেই নম্বরটা এখানে লিখবে। একদম যেমন তোমার অ্যাডমিট কার্ডে থাকবে তেমনই তুমি এখানে লিখবে। যদি এইটা লিখতে গিয়ে তোমার কোনো অসুবিধা হয়, তোমার পরীক্ষার সেন্টারে যে নিরীক্ষক থাকবেন তাকে বলে নেবে যে স্যার বা ম্যাডাম, আমি এই জায়গাটাতে কোনটা লিখবো, এই জায়গাটাতেই বা কোনটা লিখবো, এই দুটোতে লিখে নেবে। শ্রেণী, তুমি যদি ক্লাস 3-তে পড়ো এখানে লিখবে 3, তুমি যদি ক্লাস 4-এ পড়ো তাহলে এখানে লিখবে 4, আর যদি তুমি 5-এ পড়ো তাহলে এখানে লিখবে 5, এইভাবে লিখবে। পাঠরত বিদ্যালয়ের নাম, তুমি এখন কোন স্কুলে পড়ছো, তুমি যে 5-এ পড়ছো বা তুমি যে 4-এ পড়ছো বা তুমি যে 3-তে পড়ছো, তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলের যে নাম, সেই নামটা এখানে লিখবে। যেমন এখানে যদি আমি লিখি যে আমার স্কুলের নাম হচ্ছে বকচড়া, বকচড়া এপি স্কুল, এইভাবে লিখতে পারো। এইখানে এবার প্রশ্ন হচ্ছে কি, সব কি এরকম ক্যাপিটাল লেটার বা বড় হাতের লিখতে হবে? না, সব তুমি বড় হাতের লিখবে এরকম কোনো কথা নেই। এরকমও লিখতে পারো, এইরকমও লিখতে পারো, এপি স্কুল। এভাবে তোমার যেমন খুশি তুমি তোমার স্কুলের নামটা, তবে একটু পরিষ্কার করে লিখো। হ্যাঁ, এবার আসবো আমরা নির্দেশাবলীতে। এখানে দেখো, পরীক্ষার প্রশ্নপত্র অ্যাটেন্ড করার জন্য এবং পরীক্ষার হলে পৌঁছানোর জন্য কিছু নির্দেশাবলী রয়েছে, যেগুলো তোমরা অলরেডি তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া, শিক্ষক মহাশয় তোমাকে বুঝিয়ে দেবেন, শিক্ষিকা মহাশয়া কোনো কোনো স্কুলে বুঝিয়ে দেবেন। বিষয়টা কি আরো একবার দেখে নাও। প্রতিটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়বে, চিন্তা ভাবনা করে উত্তর করবে। প্রশ্নটাকে আগে ভালো করে 1 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, প্রশ্নটাকে ভীষণ ভালোভাবে পড়তে হবে। পড়ে তারপরে চিন্তা করে নেবে যে কোন উত্তরটা সঠিক হয়, তারপরেই উত্তর করবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে থাকবে। একটা প্রশ্নের জন্য তুমি যদি সঠিক অ্যান্সার করো 1 নম্বর পাবে। পূর্ণমান থাকবে 100 নম্বর, অর্থাৎ 100টি প্রশ্ন থাকবে। তুমি 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন পাবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে। 3,
প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে বিকল্প দেওয়া থাকবে, এ বি সি ডি এই আকারে সাজানো থাকবে। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন বসাবে। যেমন মনে করো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, যে কি নমুনা প্রশ্ন এটা, প্রকৃতিতে অক্সিজেন প্রদান করে কে? আমি চিন্তা ভাবনা করে দেখলাম এবং আমি বইতেও পড়েছি যে অক্সিজেন উৎপন্ন করতে পারে সবুজ উদ্ভিদেরা। তখন আমি কি করব, এই সি যে উত্তরটা সঠিক সেই ঘরে এরকম টিক চিহ্ন দেব। এবার তুমি চেষ্টা করবে কি, তোমার তো পরপর এরকম বক্স করা থাকবে প্রশ্নগুলো, পরপর প্রশ্নের বক্স থাকবে, তুমি এই টিক চিহ্নটা ছোট করে এই ঘরের মধ্যে রাখবে। তুমি এইখান থেকে এটাকে বড় করে দিও না, তাহলে পরের প্রশ্নটা এরকম ওই ঘরে ঢুকে যাবে। এরকম করো না, তুমি কি করবে, ছোট্ট করে টিক চিহ্নটা এইভাবে দেবে। সঠিক, এবার 4 দাগে দেখো, সঠিক উত্তরটি চয়ন করতে পারলে একটি প্রশ্নের জন্য 1 নম্বর প্রাপ্ত হবে। আর যদি ভুল উত্তর চয়ন করো তাহলে হাফ নম্বর তোমার কাটা যাবে। যেমন তুমি ধরো এখানে এইটা না করে এই যে সি উত্তরটা যেটা রয়েছে, এই সি উত্তরটা তুমি যদি সঠিক উত্তর না করতে, এর পরিবর্তে তুমি যদি এখানে ডি উত্তর দিয়ে দিতে আর বাকি 99টা তুমি ঠিক করেছো, তাহলে তোমার পাওয়ার কথা কত, 99? না, তোমার মোট নম্বরের থেকে হাফ নম্বর তখন বাদ চলে যাবে। তখন তুমি পাবে 98.5 বা 98.5, এই হাফ নম্বর কাটা যাবে। তাহলে এরকম যদি আরো একটা ভুল যায় তাহলে কিন্তু দুটোর জন্য হাফ যোগ হাফ সমান সমান 1 নম্বর কাটা যাবে। তুমি টোটাল 98টা সঠিক করেছো, তাতে তুমি 98 পাবে না। তুমি দুটো ভুল করার জন্য কি করবে, তোমার ওখান থেকে 1 নম্বর মাইনাস হয়ে যাবে, 97 হয়ে যাবে। আর যদি এরকম হয় যে তুমি কোনো উত্তরই করলে না, এই প্রশ্নটার উত্তরই তুমি করলে না, ভুলও করনি সঠিকও করনি, তাহলে তোমার নম্বর কাটা যাবে না। ঠিক আছে, তাহলে চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে। এবার আসবো 5 দাগে। কোনো কারণে দুটি বিকল্পে দাগ পড়ে গেলে প্রশ্নটির ক্ষেত্রে ভুল উত্তর করেছো বলে গণ্য করাবে, সেক্ষেত্রে নির্ধারিত নম্বর কর্তৃত হবে। এবার বিষয় হচ্ছে তুমি কোনোটাতে দাগ দাওনি, সেটা একরকম, তাতে তোমার নম্বর কাটা যাবে না। এবার তুমি কি করলে, প্রথমে এইটাকে চিহ্নিত করে দিলে, পরে দেখছো যে এটাকে না, তুমি প্রথমে এ চিহ্নিত করলে, পরে মনে হলো না মানুষ না তো উদ্ভিদ হবে। এই যে দুটো করেছো, এই প্রশ্নটাই তোমার কাটা যাবে এবং এখান থেকে হাফ নম্বর তোমার মাইনাস হয়ে যাবে। সেজন্য চিন্তা করে একটাতেই দাগ দিতে হবে। তুমি যদি এরকম হয় ভুল করে এই বি সি তে দাগ দিতে গিয়ে ভুল করে এখানে দিয়ে ফেলেছো, তারপরে আবার এখানে দিয়েছো, তাহলেও তোমার এই হাফ নম্বর কিন্তু কাটা যাবে। সেজন্য এই দাগটা দেওয়ার সময় কিন্তু খুব চিন্তা ভাবনা করে দেবে। আর কি, পরীক্ষার সময় কালো অথবা নীল বল পেন ব্যবহার করা যাবে, অন্য কালির কলম ব্যবহার করা যাবে না। যেমন ধরো সবুজ কালি ব্যবহার করতে পারবে না, লাল কালি ব্যবহার করতে পারবে না, কমলা কালি ব্যবহার করতে পারবে না। আর কি, কাঠ পেন্সিল ব্যবহার করতে পারবে না, যে কাঠ পেন্সিল দিয়ে এটা এখন দিলাম, পরে এটা দিলাম, পরে এটা দিলাম। তাহলে এবার কি হবে, এইটা দেওয়ার পরে কিন্তু তুমি কাঠ পেন্সিলের এই দাগটা যে মুছেছো, মোছার দাগটা থেকে যাবে, এরকম মোছার দাগটাও রাখবে না। আর কি, ইরেজার ব্যবহার করবে না। এই যে ইরেজার, তুমি এখানে কাঠ পেন্সিল দিয়ে একটা দাগ দিলে, পরে আবার মুছে দিলে রাবার দিয়ে, সেটাও করবে না। এসবগুলো কিন্তু বারণ করা। করলে কি হবে, করলে হয়তো তোমার মানে যে প্রশ্নটা করলে সেই প্রশ্নটাও কাটা যেতে পারে। আর যদি পুরো প্রশ্নে এরকম এরকম করা থাকে তাহলে হয়তো খাতাটাই বাতিল হতে পারে। ওই জন্য যেটা সঠিক তুমি সেটাতেই অ্যান্সার করো। 7 নম্বর, পরীক্ষার্থীর সাথে পরীক্ষার্থীরা সাথে কোনো প্রকার ইলেকট্রনিক গেজেট পরীক্ষার হলে সঙ্গে রাখতে পারবে না। অর্থাৎ এই যে ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন, এরকম ইলেকট্রনিক কোনো জিনিস যেগুলো ব্যাটারিতে চলে, এরকম কোনো জিনিস তুমি রাখতে পারবে না পরীক্ষার হলে। 8, পরীক্ষার হলে কোনো প্রকার দাগ মুক্ত বোর্ড ব্যবহার চায়। পরীক্ষার হলে কোনো প্রকার দাগ মুক্ত বোর্ড ব্যবহার করা যাবে, কিন্তু কোনো প্রকার কাগজ, খাতা, স্কেল ইত্যাদি ব্যবহার করা যাবে না। কিরকম হলো, একটা নতুন বোর্ড কিনেছো, তাতে কোনো দাগাদাগি নেই, লেখালেখি করা নেই,
পিছনে সামনে বিভিন্ন জায়গায় লেখালেখি এগুলো নেই। একদম ফ্রেশ একটা বোর্ড কিনেছো, আমি পরীক্ষা দেব, এটা তুমি ব্যবহার করতে পারবে। কিন্তু এই বোর্ডের উপরে একটা খবরের কাগজ নিয়ে আসলে, একটা নতুন খাতা কিনে নিয়ে আসলে কিচ্ছু আনতে পারবে না। নতুন খাতাও রাখা যাবে না। যা রাফ করতে হবে আমাদের এই কোশ্চেন পেপারের পেছনের দিকে সাদা পৃষ্ঠা থাকবে, সেখানে করবে। কোনো রাফ করার জন্য আলাদা কাগজ আনতে পারবে না। এরপরে কি, জলের বোতল এবং প্রয়োজনীয় ঔষধ পরীক্ষার্থীর সঙ্গে রাখতে পারবে। যেমন তুমি একটা জলের বোতল রাখতে পারবে তোমার সঙ্গে। এরকম যদি হয় তোমার ওই দিনটাতে একটু শরীরটা খারাপ লাগছে, তোমার ডাক্তার দেখিয়েছো, ওষুধ আছে, শুধু ওষুধটাকে তুমি রাখতে পারবে সাথে, আর জলটা রাখতে পারবে। মাঝে মাঝে জল খাবে আর ওষুধ খাবে, এটা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। সময় সম্পর্কে ধারণা রাখার জন্য কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করতে পারো। যে ঘড়িতে, ইলেকট্রনিক ঘড়ি হলে হবে না, এরকম কাঁটাযুক্ত ঘড়ি, এরকম ছোট কাঁটা আছে একটা, বড় কাঁটা আছে একটা, এইরকম ঘড়ি তুমি রাখতে পারো। এছাড়া আর কোনো কিছু রাখতে পারবে না। এবার আসবো 11 দাগে। প্রশ্নপত্রের কোনো প্রশ্নের জন্য রাফ করার দরকার হলে প্রশ্নপত্রের শেষে ফাঁকা জায়গা থাকবে, সেখানে রাফ করতে হবে। অতিরিক্ত কোনো কাগজ ব্যবহার করা যাবে না। এই কথাটা আমি আগেও বললাম যে তুমি মনে করো বাড়ির থেকে সাদা কাগজ নিয়ে এসছো, দুটো হবে না। তোমার প্রশ্নপত্রের মধ্যে যে জায়গাটুকু দেওয়া হবে ওই জায়গার মধ্যে রাফ করে উত্তর করতে হবে। এটাই তোমার দক্ষতা, এটাই তুমি প্রমাণ করবে। এরপরে 12 দাগে কি আছে, প্রশ্নপত্রের উপরে নাম, রোল নম্বর, এই যে রোল এবং নম্বর, এইখানে তোমাকে লিখতে বলেছি না, যে তোমার নাম, তোমার রোল, তোমার নম্বর, এই তিনটে জিনিস যদি কোনোটাই যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার খাতাটা ক্যান্সেল। তোমার রোল এখানে লিখেছো এইটা, নম্বর এখানে লিখেছো এইটা, কিন্তু তোমার নাম লিখেছো অন্য, তাহলে ভুল হয়ে গেল, খাতা ক্যান্সেল। আবার যদি এরকম হয় তুমি তোমার নামটা সঠিক লিখেছো, রোলটা ঠিক লিখেছো, নম্বরটা ভুল লিখেছো, তাহলে তোমার ক্যান্সেল হয়ে গেল। এই তিনটে জায়গা কিন্তু ঠিক ঠিকভাবে মনে করে করতে হবে, অ্যাডমিট কার্ড দেখে দেখে করতে হবে। এবার আসবো যে প্রশ্নপত্রের উপরে কোনো অতিরিক্ত আঁকিবুকি কাটা যাবে না। যেমন প্রশ্নপত্রের মধ্যে প্রশ্নের পাশে তুমি এরকম ছবি আঁকলে, এখানে একটা ছবি আঁকলে, এখানে দাগ কাটলে, এখানে একটু রাফ করলে, এই করলে, এগুলো করা যাবে না। যেহেতু প্রশ্নপত্রটা তোমাকে জমা করে দিতে হবে, প্রশ্নের মধ্যেই উত্তর হচ্ছে, এই দেখো আমাদের প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর, এই যে এখানে প্রশ্ন থাকবে তার মধ্যে উত্তর করে আসতে হবে, এই তাহলে তোমাকে কিন্তু প্রশ্নপত্রটা ফ্রেশ রাখতে উপরে। অতিরিক্ত এরকম ছবি আঁকা এইরকম থাকলে প্রশ্নটা বুঝতে পারলাম না, তাহলে একটা প্রশ্ন বাদ দিয়ে দিলাম। আবার এখানে অনেক রকম ছবি এঁকেছো, এরকম অতিরিক্ত কিছু হয়ে গেলে তখন কিন্তু খাতাটা ক্যান্সেল হতে পারে। সেটা আমাদের যে সংস্থা তাদের যারা বিচারক থাকবেন তাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। এরপরে আসবো একদম শেষে, তুমি এইখানে তোমার স্বাক্ষর করবে। স্বাক্ষর বলতে তোমার নাম লিখবে। যেমন পরীক্ষা দিচ্ছিল সুবীর সাহা, তাহলে সুবীর তার নামটা লিখবে, সুবীর সাহা নামটা একটু এখানে পরিষ্কার করে লিখলে। স্বাক্ষর নাম তোমাদের ছোটদের ক্ষেত্রে একই। আর নিরীক্ষকের স্বাক্ষর, ধরো এই পরীক্ষার হলে পরীক্ষা যে দিচ্ছে তার নাম হচ্ছে এস সাহা, সে তখন এরকম সই করে দিল, তোমাকে সই করে সে তারিখ বসিয়ে দিল 30/11/2025। এখানে কিন্তু তুমি আবার সই করে বসো না, তোমার এইখানে সই বাম পাশে। তাহলে এই যে প্রশ্নপত্রটি তুমি হাতে পাবে এবং প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠাতে যে কাজটা তোমাকে করতে হবে সেটা কিছুই না, এই যে যে জিনিসগুলো বললাম এইগুলো তো তোমাকে করতে হচ্ছে না, এগুলো তো তোমাকে করতে হচ্ছে না। তুমি শুধু এই জায়গাটা নিজের নাম, রোল নম্বর, কোন ক্লাসে পড়ো, তোমার স্কুলের নাম কি, এইটুকু লিখবে। আর কি করবে, আর এই জায়গাটাও তোমার নয়, তোমার নিজের নামটা লিখে দেবে এখানে, আবার তোমার নিজের নামটা এখানে লিখে দেবে, ব্যাস হয়ে গেল তোমার কাজ। এর জন্য তোমাকে একটা সময় দেব আমরা, সময় দেব কত মিনিট, 10 মিনিট সময় তোমাকে আমরা দেব। এই 10 মিনিটের মধ্যে তুমি কাজটা করে প্রশ্নগুলো দেখতে পারো। এরপরে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। একদম পরীক্ষা শুরু হবার পরে 1 ঘন্টা যখন বাজবে
তারপরে তুমি পরীক্ষা শুরু করলে, আবার 1 ঘন্টা পরে একটা ঘন্টা বাজলো, তুমি পরীক্ষা দিয়ে যাচ্ছ, একদম শেষে গিয়ে টুং 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 করে ঘন্টা বেজে গেল, তোমার কাছ থেকে খাতা এক এক করে তুলে নেওয়া হবে। তাহলে পরীক্ষার হলে তুমি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও। আমাদের যে স্কলারশিপ অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের প্রত্যেকের স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছে, সেখান থেকে জেনে নেবে। তুমি যদি 100 পাও, তুমি যদি 99 পাও, তুমি যদি 98 পাও, তাহলে তুমি বৃত্তি পেয়ে যাবে। আর তুমি যদি 55+ পাও, তাহলেও তুমি সার্টিফিকেট, মেডেল এগুলো পেয়ে যাবে। আশা করি তুমি ভালো পরীক্ষা দেবে। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের মেধা পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তোমাকে যে 10 মিনিট সময় দেব, সেই 10 মিনিট সময়ের মধ্যে তুমি কোন কোন বিষয়গুলিকে কমপ্লিট করে নেবে। এরপরেও যদি তোমার কোনো প্রবলেম থাকে, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা 9932224569 এই নম্বরে জানতে চাইবে, আমি তোমাকে জানিয়ে দেব। তোমার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল। টাটা।